তরুণরা বাংলাদেশের মতো বিশ্বকেও বদলে দিতে পারে ইকোনমিস্টকে ডক্টর ইউনূস। নির্বাচন শেষে নিজের কাজে ফিরে যাওয়ার আশাবাদ। অরক্ষিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, নজরদারির অভাবে বাড়ছে ছিনতাই, ডাকাতি ও হত্যা। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদের ট্রাক। সারা দেশে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি। বিপাকে শ্রমজীবীরা, লঘুচাপের প্রভাব উপকূলে বৃষ্টি। মাদারীপুরে মামলা বাণিজ্য, গণঅভ্যুত্থানে হত্যা মামলায় ফাঁসছেন সহযোদ্ধারা। তদন্তে বাদ পড়বে নিরপরাধরা, বলছে পুলিশ। এবং দেশের পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, বান্দরবানের হোটেল মোটেল 90% পূর্ণ। কুয়াকাটায়ও পর্যটকের ঢল। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চাড়া দেবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেন, তরুণরা ধর্মনিরপেক্ষ এবং তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। রাজনৈতিক পট পরিবর্তনে তরুণদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তরুণরা বিশ্বকেও পাল্টে দিতে পারে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তবে সংস্কার ও সংসদ নির্বাচনের পর নিজ কাজে ফিরতে চান এই নোবেলজয়ী। লুৎফুল কবিরের রিপোর্ট। শপথ নেওয়ার পর থেকে দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি সংস্কারে নেমেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেই প্রচেষ্টায় সুনাম কুড়িয়ে যাচ্ছেন বিশ্বমহলে। তারই অংশ হিসেবে এবছর দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশ। এ প্রসঙ্গে নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে এই ব্রিটিশ সাময়িকীটি। সংবাদ মাধ্যমটির সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রসঙ্গে। জঙ্গিবাদের ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। আশ্বস্ত করে তিনি বলেন, তরুণরা ধর্মনিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। বাংলাদেশে অভ্যুত্থানে তরুণদের কৃতিত্ব দেন ইউনূস। তরুণদের দিকে মনোযোগ দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। দ্য ইকোনমিস্ট ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে জবাবে ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের পর নিজের স্বাভাবিক কাজে ফিরতে চান। জীবনভর যে কাজে ডুবেছিলেন সেই কাজেই আবারও যুক্ত হতে চান তিনি। এমনকি তার এই কাজ তরুণ সমাজ ভালোবাসে বলেও মন্তব্য করেন ইউনূস। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছে ব্রিটিশ সাময়িকীটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ষড়যন্ত্র থামাতে সব জায়গা থেকে আওয়ামী দোসরদের অপসারণে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। আলালের দাবি, জীবনযাপন যেখানে দুষ্কর হয়ে পড়েছে সেখানে সরকারের সংস্কার নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। তাই বাজার সিন্ডিকেট ভেঙে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জানান তিনি। এ সময় নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপি নেতারা। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে, সেই রায়টার যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না? অরক্ষিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, প্রায়ই ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকার অভিযোগ স্থানীয়দের। এ ধরনের ঘটনা রোধে মহাসড়কে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সুমিত সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শোভা। পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তবে এটি এখন যেন অপরাধের আখড়া। চলতি বছর এক্সপ্রেসওয়েতে অন্তত অর্ধশতাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গেল 30 নভেম্বর এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনা জনমনে আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দেয়। কয়েকদিন আগে যে পদ্মা
পদ্মা সেতুর কাছাকাছি আমাদের শ্রীনগরে একটা মেয়ের প্রকাশ্য দিবালোকে 5টা গুলি করে হত্যা করেছে। আপনার মতন মানুষ চশমা বলো ইগুলো একটা দেখা যাচ্ছে উনি যাত্রী, কিন্তু উনি যে চোর এটা কেউ বুঝার কোনো উপায় নাই। ওনার হাতে কেমিক্যাল থাকে, না ইঞ্জেকশন থাকে, যে কোনো মাধ্যমে আমাদের গাড়ি নেওয়া যায়। স্কুল কলেজের মেয়েরা যখন চায় এরা ইপসিডিং এর শিকার হয়। মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের দোগাছি, সমসপুর, নিমতলা ও শ্রীনগর বাজার সহ অন্তত 5টি পয়েন্টে সড়ক বাতি একেবারেই অচল। অধিকাংশ স্থানে বিকল সিসিটিভি ক্যামেরাও। এই সুযোগকেই কাজে লাগায় অপরাধীরা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় মহাসড়ক রাতে অরক্ষিত হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। এক্সপ্রেসওয়েতে যে ফ্লাইওভারগুলো রয়েছে এর বাইরে কোনো বাতি নেই। রাতের বেলাতে যারা চলাচল করে এখানে অপরাধটা বেশি সংঘটিত হয়। এখানে অটো ছিনতাই করে অটো চালকদেরকে হত্যা করা হয়েছে এবং সিএনজি যাত্রীদের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইটা বেশিরভাগই হইল আপনার বিলতারা রাস্তার, তারপরে হইল আপনার হাসারা, তারপরে হইল চাইলতাপাড়া, তারপরে হইল ঝিলমিল, মানে এই সব জায়গায় হইল আপনার ছিনতাইটা বেশি হয়। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে মহাসড়কে টহল জোরদারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা টহলটাকে আরও জোরদার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। রাস্তায় যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো বিকলগুলো এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সড়ক বাতি বাড়ানো ও বিকল সিসিটিভি ক্যামেরা সচলের আশ্বাস দেয় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক বাতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজ বা নষ্ট হয়ে যায় সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে রাতে টহল বাড়ানোর পাশাপাশি নিয়মিত যৌথ বাহিনীর অভিযানের তাগিদ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 3 জনের মধ্যে ডোপ টেস্টে 2 জন মাদকাসক্ত বলে প্রমাণ পাওয়া গেছে। তারা হলেন বেপরোয়া গাড়ির চালক সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাল মামুনের ছেলে মুবিন আল মামুন ও তার বন্ধু মিরাজুল করিম। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন মশিউর রহমান। শুক্রবার তারা 2 জন সহ 3 জনকে আদালতে তোলা হলে কারাগারে পাঠান নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। রোববার তাদের রিমান্ড শুনানি হবে। এর আগে বৃহস্পতিবার রাত 3:30টার দিকে 300 ফিট এলাকায় প্রাইভেট গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুয়েট শিক্ষার্থী মুনতাসির মাসুদ নিহত হন। আহত হন আরও 2 শিক্ষার্থী। সাভারে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে এ ঘটনা ঘটে। যাত্রীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপিএটিসির সামনে পৌঁছালে 3-4 জনের ছিনতাইকারী বাসে ওঠে। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ঠেকিয়ে কয়েকজনকে জিম্মি করে তারা। পরে বাসে থাকা 15-20 জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে কয়েকজনকে মারধর সহ ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন ফটকের সামনের সড়কে নেমে যায় তারা। সাভার মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত করছেন তারা। গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এতে আহত হয়েছেন ট্রাকের চালক ও সহকারী। ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গীতে এ মহাসড়কে ফ্লাইওভারের নিচ দিয়ে 2 লেনের 2টি বেইলি ব্রিজ রয়েছে। এর একটি বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাকটি তুরাগ নদীতে পড়ে যায়। এতে ট্রাক চালক ও তার সহকারী আহত হয়। ট্রাকটি উদ্ধারে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে মহাসড়কে যাত্রী ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দেশের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে শীতের দাপট। ভোরে হাড় কাঁপানো ঠান্ডায় কাজে বের হওয়ায় দায় হয়ে দাঁড়িয়েছে অনেকের। বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিকে সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীতের তীব্রতায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট।
চা বাগান, হাওর ও পাহাড় বেষ্টিত জেলা মৌলভীবাজারে বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা যায় যানবাহন। এদিকে ভোরেই গরম কাপড় পরে জীবিকার তাগিদে বেরিয়ে পড়েছেন চা শ্রমিকরা। এসব এলাকায় শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে। পায়ে জুতা নাই, এরপরে হাতে মোজা নাই, শীতের পোশাক তেমন নাই, এগুলো এখনো কম্বল টম্বল কিছু পায় নাই। তীব্র শীতে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন। শীত উপেক্ষা করেই ভোর থেকে কর্মস্থলে যেতে বাধ্য হন শ্রমজীবীরা। এমনকি সকাল 10টার আগে দেখা মেলে না সূর্যের। পৌষ মাসে দিন রোদ না উঠলে তো আর এলাকায় কাজ করা যায় না ঠান্ডার জন্য। ছোট ছোট বাচ্চাদের স্কুলে যাইতে সমস্যা, শীতের মধ্যে ছোট বাচ্চারা সমস্যা। শীতের মধ্যে তো অনেকই কষ্ট এনে ঠান্ডা পড়ে। পৌষের শুরু থেকে লালমনিরহাটে কুয়াশা কিছুটা কম থাকলেও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। শীত উপেক্ষা করে খুব সকালে কাজে বের হন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কুয়াশা কম, তারপর ঠান্ডাটা অতিরিক্ত। সকাল হইলে পুরো কুয়াশায় আচ্ছন্ন থাকে, সন্ধ্যার সময় তো আরো ঠান্ডা বেশি। শীত মোটামুটি বেশ 3-4 দিন থেকে বেশ কিছুদিন থেকে শীত প্রচুর ভাবে পড়তেছে। কুড়িগ্রামে জেকে বসেছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঠান্ডার মধ্যে খুব কষ্ট হইতেছে, যাতায়াত ইত্যাদি দিক দিয়ে খুব কষ্ট হয়, সমস্যা হয়। ঠান্ডাতে কাজ করি পাই নিয়ে ভীষণ বাড়ছে, ভীষণ নষ্ট হয়েছে। এই যে কুয়াশা মনে করেন যে হাত ঠেঙাতে চলছে নাকি গেছে। সকালে আর সন্ধ্যায় ঠান্ডা অতিরিক্ত, ঠান্ডার জন্য ঘর থেকে বাহির হওয়ার পাই না। এমন পরিস্থিতিতে ছিন্নমূল মানুষের ঠান্ডা নিবারণে শীতবস্ত্র বিতরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান সবার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। জীবন বাজি রেখে 24-এর বিপ্লবে অংশ নেওয়া মাদারীপুরের অনিক এখন সহযোদ্ধা হত্যা মামলার আসামি। শুধু অনিক নয়, মাদারীপুর জুড়ে এমন মিথ্যা মামলা হয়রানিতে শত শত পরিবার। বেশিরভাগ মামলার বাদীদের চেনে না নিহতের স্বজনরা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 13তম পর্ব। অনুসন্ধান করেছেন মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবিদাস, জানাচ্ছেন এবি আসিম। মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্লোগান তুলতেন অনিক হাওলাদার। এখন তিনি নিহত সহযোদ্ধা হত্যা মামলার আসামি। আন্দোলন চলাকালে ঢাকায় নিহতের ঘটনায় তাকে আসামি করে মামলা করেছেন রনি শরীফ নামের একজন। অথচ ঘটনার সময় তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে। আমি যুদ্ধ করেছি, আমার সহযোদ্ধা যুদ্ধ করেছে আরেকজন ঢাকায়, উনি মারা গেছে, ওনার মামলা আমাকে দিল এবং আমাকে এক পর্যায়ে বলল যে তুমি কিছু টাকা দাও, তোমার মামলাটা আমি দেখতেছি, আমি তোমার নামটা বাদ দিয়ে দিব। এমন মিথ্যা মামলা আর রমরমা বাণিজ্য চলছে মাদারীপুর জুড়ে। আন্দোলনে স্বজনহারা পরিবারগুলো মামলা না করলেও বিভিন্ন মহল মামলা করে ফাঁসিয়ে দিচ্ছে নিরীহ মানুষদের। আমার সম্পদ হারিয়ে গেছে, ভাই মামলা করবো কার জন্য? কার জন্য মামলা করবেন? আর আরেকজন কেন করবেন? মামলাটা যে দিছে সে কি আপনাদের সাথে কথা বলে দিছে? না, সে আমাদের সাথে কোনো মামলার বিষয়ে কোনো কেউ কথা বলেনি। আমার ভাইয়ের হয়ে একজনে মামলা দিছে, তো আমরা কিন্তু তাকে চিনিও না, জানিও না। তাদের রাজনীতি নিয়ে দ্বন্দ্ব, তারা তাদেরটা দিয়ে দিবে, কিন্তু একটা শহীদ ফ্যামিলির তো হয়রানি করার কোনো প্রয়োজন নাই। আর আমরা তাদেরকে বলিও নাই যে আপনারা মামলা দেন। এমন ঘটনায় ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরাই। এই 24-এর গণ অভ্যুত্থানের পরিপন্থী বা বৈপরীত কাজকে আমরা কখনোই সমর্থন করি না, সমর্থন করব না। আমরা সমস্ত অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনে আবার রাজপথে নামব। ক্যামেরার সামনে না এলেও মুঠোফোনে কথা হয় মামলা বাণিজ্যের অন্যতম হোতা খলিলের সাথে। তিনি জানান রাঘব বোয়াল ধরতেই মামলা করেছেন তিনি। বড় ধরনের রাঘব বোয়াল আছে, আর কিছু লোকজন নিরীহ যারা আসামি হয়েছে, কিছু এদেরকে খালাস ছেড়ে দেবো। ওই সময় দেওয়া হয়েছিল, এটা ওই যে আমাদের রাজনৈতিক ভাবে একজনের দিয়েছিল। অবশ্য জেলা পুলিশ বলছে সঠিক তদন্তে বাদ পড়বে নিরপরাধীরা। তদন্তকারী কর্মকর্তাগণ মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে
তদন্ত রিপোর্ট দাখিল করবে। সেক্ষেত্রে কেউ যদি নিরপরাধ হন সেই বিষয়টি আমরা বিবেচনায় নেব। 24-এর বিপ্লবে গণহত্যার সঠিক বিচার নিশ্চিতে মামলা হয়রানি ও বাণিজ্য বন্ধ জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। র্যাব বাতিল নিয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা ঠিক হবে না। র্যাব সম্পর্কে মানুষের অভিযোগ শুনতে রাজশাহীতে গিয়ে তিনি এসব কথা বলেন। কমিশন সদস্য আরও বলেন, এরা জনগণের সেবা করতে পারে না। পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত। পুলিশের মধ্যে সেনাবাহিনী অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করে। আগামীতে কি প্রস্তাবনা দিব এটা আমরা নিজেদের ভিতর আলাপ আলোচনা করে কমিশনের 5 জন সদস্য যে বিষয়গুলিতে আমরা একমত হতে পারবো এবং যেটা বাস্তবসম্মত আমরা সেই প্রস্তাবগুলি দেব। আর র্যাব ব্যানের যে বিষয়টা আসছে, বিলুপ্ত করার যে বিষয়টা আসছে, এটা সরকারের সিদ্ধান্তের উপর অপেক্ষা। আমাদের সুপারিশ ছিল, আমরা সুপারিশ করেছি। এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসাবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা হবে কি হবে না, এই ব্যাপারে আমাদের স্পষ্ট আমাদের মন্তব্য হচ্ছে যে এই ধরনের বাহিনী জনগণের সেবা করতে পারে না, আর এরকম একটি বাহিনীকে কোনোভাবেই আর রাখা ঠিক হবে না। এবং পুলিশের কাজটি পুলিশকে দিয়েই করানো উচিত। পুলিশের কাজের ভিতর সেনাবাহিনীর অংশগ্রহণ আমরা মনে করি নতুন করে সমস্যা তৈরি করে। 3 থেকে 6 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে, সেটাই জাতির প্রত্যাশা এবং জামায়াতের দাবি বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সকালে কুমিল্লার 14 গ্রামে যুব সম্মেলনে একথা বলেন তিনি। ডাক্তার তাহের আরও বলেন, নারীর অধিকার ও সংখ্যালঘু ইস্যুতে একটি মহল জামায়াতের বিরুদ্ধে সবসময় অপপ্রচার করে। জামায়াত নেতাদের পরিবারের অনেক নারী সদস্য ব্যবসা করছে, চাকরিও করছে। সংখ্যালঘুদের পাশেও সবসময় আছে জামায়াত। আমরা যখন এমপি ছিলাম তাদের উপরে কোনো জোর হয়েছে কিনা, এই 14 বছরে তাদের একটা মন্দির ছিল, আওয়ামী লীগ দখল করে রেখেছিল। আমি নিজে দাঁড়িয়ে তাদের মন্দিরে রক্ষা করে চতুর্দিকে ওয়াল করে এটাকে প্রোটেক্টেড করছি। জামাত ইসলামী একটি কল্যাণের রাষ্ট্র চায়। এই কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে ন্যায় বিচার পাবেন, অধিকার পাবেন, ইজ্জত পাবেন এবং প্রত্যেকটি মানুষ দল মতে নির্বিশেষে তার ন্যায্য অধিকার ভোগ করতে পারবে নির্ভয়ে, নির্দ্বিধায়, কোনো প্রচেষ্টা ছাড়া। দেখছেন দেশ জনপদ সংবাদ। রাজুকের উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে মধুমতি মডেল টাউনের ৩৫০০ প্লট মালিকরা। শনিবার সকালে সাভারের বলিয়ারপুরে মধুমতি মডেল টাউনের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়। বক্তারা বলেন, হাউজিংটির চারপাশে পাওয়ার প্ল্যান্ট, সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়, তিতাস গ্যাস ট্রান্সমিশন প্ল্যান্ট ও বিনোদন পার্ক থাকলেও রাজুক অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও প্রবেশ মুখের রাস্তা কেটে বন্ধ করে দেওয়ার গুঞ্জন উঠেছে। তারা বলেন, ক্ষতিপূরণ না দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে তাদেরকে বিপাকে ফেলার পায়তারা চলছে। বিষয়টি সুষ্ঠুভাবে বিবেচনায় এনে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান টাউনের প্লট মালিকরা। দাবি আদায় না হলে আগামীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে স্থানীয় জনগণ ও পরিষদ সদস্যরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আওয়ামী লীগ আমলে অবৈধভাবে নির্বাচিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে দুর্নীতি সহ নানা অনিয়ম করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। স্থানীয়রা এখন পরিষদের তালা ঝুলিয়ে তার অপসারণ ও আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বান্দরবানের নাইখ্যাংচুরি উপজেলার দোষটি ইউনিয়নের 4 নং ওয়ার্ড মেম্বার পদে পরাজিত হলেও পরে রাতের ভোটে ফ্যাসিস্ট সরকারের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ইমরান। স্থানীয়রা জানান, 16 বছর আগে তেমন কোনো সম্পদ না থাকলেও চেয়ারম্যান হওয়ার পর তিনি অনিয়ম, দুর্নীতি এবং সরকারি বেসরকারি টাকা আত্মসাৎ করে রাতারাতি হয়ে যান আঙুল ফুলে কলা গাছ।
তার বিরুদ্ধে বিচারের নামে টাকা আদায়, ভিজিট বিতরণে অনিয়ম, রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং সরকারি ঘর প্রদান সহ অন্যান্য কাজের নামে অবৈধ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। মানববন্ধনে না যাওয়ার জন্য এখানে আসার জন্য বলছে চেয়ারম্যানে। আমি প্রকল্প এখানে ফিসে যাচ্ছি, প্রকল্প আছে কিনা দেখছি, কোনো সিটিও আসে নাই, কোনো প্রকল্প আসে না। চেয়ারম্যান তুই ভাই আরে গদ দিব বলি হয় আর তো 90,000 কোটি লইয়ে তখন চেয়ারম্যানরা গিয়ে হয়তো খরচা দিয়া পারিব, হয়তো 1,000,000 দিয়া পারিব, হামলা টিউনো সে দিয়া পারিব, টিউনো দিয়া পারিব হনা হাইম তো নয় হতে গেলে 90,000 কোটি দিই। 5 আগস্টের নাশকতার মামলায় সম্প্রতি কারাভোগ করা এই জনপ্রতিনিধি জামিনে মুক্ত হয়ে আবারও তার দলবল নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সম্প্রতি তার পরিষদে তালা দিয়ে মানববন্ধন করছেন স্থানীয়রা। চেয়ারম্যান হওয়ার আগে তো মনে করেন ওনার ওয়ার্ড হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, এই তো আগে এখানে ছিল না, এরপর থেকে চেয়ারম্যান হওয়ার পর থেকে এখানে আসা যাওয়া বা এই বিল্ডিংটা করছে। যিবে সংচয় তিয়া বিজয় সংচয় তিয়া কিয় মাইসে তুন হুনি দে কিয় তিনবেলে ন ডুকি কিয় তুমি ডুকি। তার অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার স্থলে যোগ্য চেয়ারম্যান নির্বাচনের দাবি এলাকাবাসীর। নীতি চেয়ারম্যান অবসরণ চাই আরা 7টা বুথর আরা জনগণ এক হইনে আরা ওরে নসাই ও জেনে আরা পরিষদ তাই না ভারফান। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 61 কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়ে 2024-25 অর্থ বছরের আখ মাড়াই মৌসুম শুরু করেছে দেশের অন্যতম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। গত শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। কয়েক বছর ধরে মদ বিক্রি করে লাভ হলেও চিনিতে প্রতিনিয়ত লোকসান করে আসছে প্রতিষ্ঠানটি। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড বেশ কয়েক বছর ধরে মদ বিক্রি করে লাভ হলেও চিনিতে প্রতিনিয়ত লোকসান করছে প্রতিষ্ঠানটি। মদের লভ্যাংশ দিয়ে চিনির লোকসান কমিয়ে আনা হচ্ছে। এবার প্রায় 70,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের প্রত্যাশা চিনিকলটির। কাঁচামালের সংকট না হলে মিল চলবে 65 দিন। উৎপাদন প্রক্রিয়ায় নিম্নমানের চুন ও সালফার ব্যবহারের কারণে চিনি লাল হয়। এতে বিক্রি কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে এই বছর মিলে অটো মেশিন চালু হয়েছে, ফলে ভবিষ্যতে লাভের পাল্লা আরও বাড়বে বলে আশাবাদী প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। শিল্প মন্ত্রণালয় বা আমাদের বাংলাদেশ সিনিয়র খাদ্য শিল্প কর্পোরেশন আমাদের ডিস্টিলারি কারখানাকে এখন তারা অনেক গুরুত্বের সঙ্গে দেখেন, যার কারণে আমরা আস্তে আস্তে আরও উত্তর উন্নতি করতে পারবো। প্রত্যেকবারই বলেন বাড়াবো কিন্তু বাড়ে না। এই 200 থেকে 240, 300 এখনো পর্যন্ত হলো না। তাহলে আমি কিভাবে চাষ করে আমরা ছেলেপিলে বাঁচাবো? আর চলতি মৌসুমে প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। 24-25 মাড়াই মৌসুমে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আখ চাষিদের মাঝে আমরা নগদ ঋণ বিতরণ করছি, আমরা সার কীটনাশক প্রদান করি, চাষিদের বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসার জন্য সিডিএসিদের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি এবং আমরা খুব তাড়াতাড়ি চাষিদের মধ্যে আরও বিশ্বাস অর্জন করতে পারবো এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছরই আখের মূল্য বৃদ্ধি করছে, এটা একটা খুব আশাপ্রদ ব্যাপার। 1938 সালে প্রতিষ্ঠিত কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড চিনি উৎপাদন কারখানা, ডিস্টিলারি, জৈব সার কারখানা ও ওষুধ কারখানার সমন্বয়ে গঠিত। নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান আমন মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সরবরাহ করলে কৃষক মিলারদের লোকসানের সুযোগ নেই বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান, উৎপাদন খরচের সঙ্গে লাভ ধরেই মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। উপদেষ্টা আরও বলেন, ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে, যেন দাম বাড়লে ওএমএস, ভিজিডি সহ বিভিন্নভাবে এই ধান চাল বাজারে সরবরাহ করে দাম স্থিতিশীল রাখা যায়। উৎপাদন খরচ কত, তার সাথে তার লাভ কত থাকা উচিত, এটা মিলে একটা কমিটি, এটার মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা আছেন এবং অর্থ উপদেষ্টার সভাপতি, সেখানে দামটা নির্ধারণ করা হয়। সেই দামটা ঠিক করে দেওয়া হয়, চালের জন্য কত, ধানের জন্য সিদ্ধ চালের জন্য কত, আতপ চালের জন্য কত, ধানের দাম কত, এটা করে দেওয়া হয়। সেই হিসেবে প্রতি জেলার জন্য আমরা টার্গেট ভাগ করে দিই। আমরা সেই টার্গেট মোটামুটি অগ্রসর হচ্ছে, তো এটা যাতে আরও জোরদার হয়
তার জন্য আমরা আজকে এখানে আলোচনা করেছি। দেখছেন দেশ জনপদ সংবাদ। নেত্রকোনা শহরকে যানজট মুক্ত করতে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল কাজ। অবশেষে সে জট খুলেছে। পুরোদমে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। 2026 সালের জুনেই কাজ শেষ হবে বলে আশাবাদী সড়ক বিভাগ। সাইফুল আরিফ জুয়েলের তথ্য ছবিতে আব্দুল্লাল মারুফের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের ধর্মপাশা মধ্যনগর সহ নেত্রকোনার মোহনগঞ্জ, বারোহাট্টা ও কমলাকান্দা থেকে ঢাকা ময়মনসিংহগামী যানবাহন যায় নেত্রকোনা শহরের ভেতর দিয়েই। শহরের ছোট সড়কে ভারী যানবাহন চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজটের। নিরসনে 2022 সালে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। 13.2 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি শহরের বাংলা এলাকা থেকে শুরু হয়ে চল্লিশা হয়ে মিশে গেছে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের সাথে। জমি অধিগ্রহণ সহ পুরো কাজের বরাদ্দ ধরা হয় 294 কোটি টাকা। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড ও মেসার্স জামিল ইকবাল। কাজ শুরু হয় 2022 সালের মে মাসে, শেষ হওয়ার কথা 2024 সালের জুনে। তবে জমি অধিগ্রহণ জটিলতায় আটকে যায় কাজ, ফলে সময় বাড়ানো হয় 2026 সালের জুন পর্যন্ত। গেল 5 আগস্ট সরকার পতনের পর আরেক দফা আটকে যায় প্রকল্পের কাজ। তবে সব বাধা কাটিয়ে সম্প্রতি পুরোদমে কাজ শুরু হয়েছে এ প্রকল্পের। ইতোমধ্যেই দৃশ্যমান সড়কের সেতু ও কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা স্থানীয়দের। যদি এই রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এদিকে 500 এলাকা লোকজন আছে, এখান থেকে কষ্ট করে আপনি ঢাকা বাস স্ট্যান্ড যাইতে হইব না বা 40 যাইতে হইব না, আমরা এখান থেকে সরাসরি গাড়ি পাবো। ঢাকার মান বাড়বে, এটা অবশ্যই, এটা তো আর কোন লাগে না, তো এটা তো অবশ্যই ঢাকার মান তো বাড়বে। এই রাস্তাটা হওয়াতে সকলের একটা জীবনযাত্রার মান কিন্তু বেড়ে গেছে। ওইখানে কাটা প্রতি জমির দাম ছিল 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, 10% জমি। এখন ওই জায়গায় 1% এখন 5 লক্ষ 6 লক্ষ টাকা দাম হচ্ছে, কিন্তু মানুষ জমি বিক্রি করতেছে না। কারণ এই জায়গায় এখন শিল্পায়নের একটা মানুষ পরিকল্পনা নিচ্ছে, শিল্পায়ন হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে। কোনো বাধা না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো ছিল, এগুলো এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন ক্ষতিগ্রস্তরা তারা ক্ষতিপূরণ পাচ্ছে এবং আমাদের প্রকল্পের সমস্ত জটিলতা কাটিয়ে এখন প্রকল্পের কাজ পুরোদমে চলমান রয়েছে। তো প্রকল্পে আপাতত কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাইপাস সড়কটি ঘিরে নতুন স্বপ্ন বুনছেন এলাকাবাসী, অপেক্ষায় দীর্ঘ যানজট থেকে মুক্তির। নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের পর্যটন স্পটগুলো। বান্দরবানে বুকিং 90% হোটেল মোটেল। কুয়াকাটায়ও ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। আর সিলেটের সাদা পাথর পর্যটন এলাকায় ভিড় থাকলেও অভিযোগ রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। শীতের আমেজে ভ্রমণ পিয়াসীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বান্দরবানের পর্যটন স্পটগুলো। সাপ্তাহিক ছুটিতে 5000-এর বেশি পর্যটক অবস্থান করছে এই জেলায়। মনের আনন্দে ঘুরে বেড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। তো বান্দরবান জায়গাটা অনেক সুন্দর, পাহাড়, এই যে পর্যটন কেন্দ্রগুলো নীলগিরি, নীলাচল, সকালে আমরা মেঘলায় গেছিলাম, জিনিসগুলো খুবই সুন্দর। বুকিং আছে 90% হোটেল রিসোর্ট। বড়দিন ঘিরে অগ্রিম বুকিং হয়ে গেছে 70%-এরও বেশি। পর্যটন ব্যবসায়ীরা বলছেন 2020 সালের পর এই প্রথম ঘুরে দাঁড়াতে শুরু করেছে বান্দরবানের পর্যটন খাত। বন্ধ থাকা থানসি, রুমা, রোয়াংছড়ির স্পটগুলো খুলে দিলে আরও বাড়বে পর্যটক সংখ্যা। প্রায় 30 তারিখ পর্যন্ত আমাদের সন্তোষজনক বুকিং আছে এবং পর্যটক ভাইয়েরা বান্দরবানে আসতেছেন। তবে প্রশাসনের কাছে আমি একটা অনুরোধ রাখবো, আমাদের যে পর্যটন স্পটগুলো বন্ধ আছে এগুলো যদি আবার একটু খুলে দেয় এগুলো বিভিন্ন উপজেলায়, তাহলে আরও পর্যটকের সমাগম ঘটবে। পর্যটকদের পদচারণা বাড়ছে সিলেটের সাদা পাথর এলাকায়। তবে নৈসর্গিক সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্যানিটেশন ও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। প্রকৃতি খুবই সুন্দর। এখন হচ্ছে অফ সিজন, এখন পানিটা একটু কম। এখন এখানে ম্যানেজমেন্টের আরেকটু হয়তো উন্নতি করার সুযোগ আছে আমার যতটুকু মনে হয়। পুলিশ বলছে সাদা পাথর পর্যটন কেন্দ্রে একটি টহল টিম দায়িত্ব পালন করে। পর্যটকদের অভিযোগ অনুযায়ী কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও জানায় পুলিশ। পরিকল্পনা হচ্ছে এখানে যদি আমরা পুলিশের একটা টিম বা একটা ক্যাম্প যদি আমরা আনতে পারি তাহলে অনেকাংশে পর্যটকদের যে অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঢল নেমেছে পর্যটকের।
সৈকতের বালুকা বেলায় ছোটাছুটি আর নোনা জলে সমুদ্র স্নানের অনাবিল আনন্দ উপভোগ করছেন তারা। ফ্যামিলির সাথে কুয়াকাটা ঘুরতে আসছি। আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশের কয়েকটি স্পটের মধ্যে কুয়াকাটা হচ্ছে একটি। এখানে আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরেছি, সেখান থেকে কিছু কিছু স্পট আমার খুবই ভালো লেগেছে। দেশের পর্যটন স্পটগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সুযোগ সুবিধা বাড়াতে পারলে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিদেরও আকর্ষণ বাড়বে, অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।